আজকালকার বিয়ে মানে হচ্ছে বেশ রাজকীয় আয়োজন। সেটা আমি উচ্চবিত্ত বলি আর মধ্যবিত্ত বলি, সব ক্ষেত্রেই আজকাল বিয়েটা একটা বিশাল ব্যাপার, রাজকীয় ব্যাপার। ইভেন্ট ম্যানেজার রাখা হয়, প্রি ওয়েডিং শুট, ওয়েডিং তো থাকে, তারপরে কি থাকে, গায়ে হলুদ, মেহেন্দি নাইট, সঙ্গীত, পোস্ট ওয়েডিং শুট, মেইন বিয়ে তো থাকেই, রিসিপশন, এটসেট্রা এটসেট্রা। তার মাঝে কোথায় যেন বিয়ের আসল উদ্দেশ্য চলে যায় বা আসল উদ্দেশ্যটা থাকে না। আজকাল বিয়ে লাখের উপরে খরচ হয়। একটু খেয়াল করে দেখবেন যে সবাই যেন এটা একটা প্রতিযোগিতামূলক ভাবে নিয়ে নেয় যে কার মেয়ের বিয়ে বা কার ছেলের বিয়ে কত সুন্দর হবে, কত জমজমাট হবে, কত রাজকীয় হবে, সেটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, সবাই বাহাবা দিবে, বাবা কি সুন্দর ফেরিটেলের একটা বিয়ে হচ্ছে। কিন্তু একটু বুকে হাত দিয়ে বলুন তো, বিয়ে মানে কি? বিয়ে মানে হচ্ছে দুটি মনের পবিত্র বন্ধন। কিন্তু আজকাল আমরা কি দেখাতে ব্যস্ত? আমাদের ব্যাংক ব্যালেন্স দেখাতে ব্যস্ত, যে কে কত খরচ করতে পারে, কার কত ব্যাংক ব্যালেন্স আছে, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের আলোচনার টপিক হচ্ছে কিভাবে একটা জাঁকজমক বিয়ে বা ঋণের ফাঁদ থেকে একটা সহজ বিয়ে করা যায়। তো চেষ্টা করবো খুব সহজ সহজ কিছু পয়েন্ট দিতে, যেটা অনেকেই হয়তো জানেন কিন্তু আমরা ফলো করি না, তারপরেও ভাবতে পারেন এভাবে। তো বিয়েটা আসলে জাঁকজমকপূর্ণ হোক আর না হোক, বিয়েটা আর সুখের যে চাবিকাঠিটা সেটা কিন্তু থাকে যে পাত্র পাত্রী বর কনের উপর, কোনো ইভেন্ট ম্যানেজারের উপর কিন্তু নয়। তাই অনেক সময় দেখা যায় যে খুব জাঁকজমকপূর্ণ বিয়ে হলো, সবকিছুই হলো, এন্ড আপ হয়ে যাচ্ছে ডিভোর্সে। এটার কারণ জাঁকজমকপূর্ণ বিয়ে নয়, কিন্তু আমি যেটা বলছি যে বিয়েটা খুব সিম্পল হওয়া উচিত। কারণ বিয়েটা একটা উদ্দেশ্য থাকে, পবিত্র উদ্দেশ্য থাকে, একজন ছেলে একজন মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা, একটা সুন্দর বন্ধনে আবদ্ধ করা, যাতে তারা ইন ফিউচারে শান্তিতে থাকে, তাই না? একটু খেয়াল করে দেখবেন, উচ্চবিত্ত বলি আর মধ্যবিত্ত বলি, সবাই কিন্তু তার ছেলে মেয়েদের জন্য টাকা পয়সা জমাতে থাকেন একটা সুন্দর বিয়ের অনুষ্ঠান করার জন্য, ছেলে মেয়েদের সুন্দর ভাবে বিয়ে দিয়ে দেওয়ার জন্য, বা মেয়ের বাবা মার কথা বলবো, তারা মেয়ের জন্য গহনা বানাতে থাকেন অনেকে। বিশেষত আমি মধ্যবিত্ত পরিবারের বলবো যে একজন মা আস্তে 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 জমিয়ে জমিয়ে মেয়ের গহনা তৈরি করেন, বা বাবা আস্তে আস্তে টাকা জমিয়ে রাখেন যে তার মেয়ে বা ছেলেকে বিয়ে দিবেন। অনেক সময় কড়া সুদে লোনও নেওয়া হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তারা একটা চাপের মুখে পড়েন। কেন হয় বলুন তো? কারণগুলো বলছি। কারণ হচ্ছে লোকে কি বলবে। কারণ আমরা লোকের কথায় অনেক বেশি চিন্তা করি, বিশেষত মধ্যবিত্ত পরিবারের মানুষরা, যে লোকে কি বলবে, যে এরকম স্টাইলে বিয়ে দিয়েছে, এরকম সাধারণ বিয়ে, তো 5 পদের জায়গায় 10 পদ খাবার করা হয়, কিংবা যদি দামি লেহেঙ্গা না হয় আভিজাত্য কমে যাবে। এই যে এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের চিন্তা ভাবনার কারণে কি হয়, প্রচুর টাকা খরচ হয়ে যায়, ব্যাংকে লোন নেওয়া হয়, যেটা আগে বলেছি। বিয়েটা আসলে একটা শান্তিপূর্ণ বা মানসিক স্বস্তির হওয়া দরকার, তাই না? সেখানে কি হয়, বিয়ের পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে দারুণভাবে একটা মানসিক চাপ পড়ে যায়, তাই না? এই যে খরচগুলো, এই খরচগুলো কিন্তু আমরা মিনিমাইজ করি। এই টাকাগুলো যত্ন করে রেখে দিয়ে সেই নতুন দম্পতির উপহার হিসেবে দিতে পারি, যাতে ইন ফিউচারে তারা একটা নিজেদের জন্য একটা নীড় তৈরি করতে পারে, একটা ঘর বানাতে পারে, বা একটা বাড়ি বানাতে পারে, কিংবা ব্যবসা শুরু করতে পারে, কিংবা কোনো সুন্দর ট্যুরে যেতে পারে, তাই না? শুধুমাত্র আমরা কি করি, বাইরের ঠাট বজায় রাখার জন্য, মানুষকে দেখানোর জন্য অতিরিক্ত খরচ করে ফেলি। আমরা যদি বিবেকবান মানুষ হই বা ধর্মীয় পথে চলি, তাহলে দেখা যাবে যে আমাদের ধর্মে কিন্তু অপচয় করতে নিষেধ করা হয়েছে, এবং আমার মনে হয় এটা অপচয়। আপনার লাখ টাকার লেহেঙ্গা না পরলে কি হবে, তাই না? বা এত 5 পদের জায়গায় 10 পদ করছেন, 2-3 পদ করলে, 3-4 পদ খাবার করলে কি কোনো ক্ষতি আছে? ক্ষতি কিন্তু নেই। এক্ষেত্রে আমি কয়েকটা আইডিয়া দিতে পারি, যেগুলো আপনারা হয়তো জানেন, তারপরেও রিমাইন্ড করে দিচ্ছি। যেমন গেস্ট যে লিস্ট আছে সেটা ছোট করুন। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে বর বউ সেই মানুষগুলোকে চেনে না, তারাও এসে বিয়ে খেয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, যে একটা সামাজিক একটা কার্টেসি, সামাজিকতার কারণে, বা লোকে কি বলবে, এদের সবাইকে দাওয়াত দিতে হবে, এরা
সমাজের হাই সোসাইটির মানুষ, এরকম হয় না অনেক সময়। কিন্তু আমার মনে হয় যে বিয়েটা তো খুব পার্সোনাল একটা ব্যাপার। আমার মনে হয় খুব কাছের মানুষ যারা সুখে দুঃখে সবসময় আপনার পাশে থাকেন, সেটা আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, প্রতিবেশীরা হতে পারে, তাদের নিয়ে সুন্দর করে ছোট গ্যাদারিং করে 50 থেকে 100 মানুষ এর ভেতরে আমার মনে হয় বিয়ের আয়োজন করলে সেটা সুন্দর হয়, হাজার হাজার লোক খাওয়ানোর চেয়ে। আরেকটা বলি যে গায়ে হলুদ, মেহেন্দি নাইট, সঙ্গীত নাইট এত কিছু না করে একটা অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যেই কিন্তু আমরা মেহেদি, সঙ্গীত সবকিছুই করতে পারি যদি কেউ চায়। এবং এক্ষেত্রে কোনো কমিউনিটি সেন্টার বা বড় কোনো স্টেজ ডিজাইন না করে যদি আমরা ঘরোয়া ভাবে করি, সেটা হতে পারে বাড়ির উঠোনে। বাড়ির উঠোন তো আজকাল খুব একটা নাই, ছাদের উপরেও হতে পারে, তাই না? আজকাল অনেক বিল্ডিং এ বিভিন্ন ধরনের অনুষ্ঠান করার জন্য অনেক রুম থাকে, এক্সট্রা রুম থাকে, যেটা আমি দেখেছি। তো সেখানেও কিন্তু আমরা করতে পারি এবং বিশ্বাস করেন সেই আনন্দ এবং সেই স্মৃতিটা কিন্তু আরো দীর্ঘস্থায়ী হয়। আমি যদি পার্সোনাল একটু কথা বলি যে আমার বিয়েটা, গায়ে হলুদটা কিন্তু বাড়িতেই হয়েছিল এবং ভীষণ আটপৌরে ভাবে। বিশ্বাস করেন যে মানুষ পার্লার থেকে সেজে আসে গায়ে হলুদে, তেমন কিছুই নয়। আমার এক আত্মীয় আমাকে সাজিয়ে দিয়েছিলেন। ফুলের যে মালাগুলো আমার মামাতো বোন নিজে বানিয়ে দিয়েছিলেন আমার জন্য, তার উপর আবার গাঁদা ফুলের, মানে এই যে রজনীগন্ধা, অর্কিড এটসেট্রা, কত দামি ফুল, এইটা সেটা কিছুই না, শুধু গাঁদা ফুল দিয়ে। তারপরে আমার এলাকার ছোট 2 ভাই, তারা স্টেজ সাজিয়ে দিয়েছিলেন। আমার এক এলাকার আন্টি আমার হাতে মেহেদি পরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, মেকআপটা শুধু পার্লারে গিয়ে করেছিলাম, আমার এখনো মনে আছে, মেকআপ, চুল, এগুলো। তো ওই সময় থেকেই কিন্তু অনেক ধরনের প্যাকেজ শুরু হয়েছে, পার্লারে গিয়ে সবকিছু করা কিংবা কমিউনিটি সেন্টারে গায়ে হলুদ করা, বিশাল স্টেজ, সঙ্গীত, তখন থেকে কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে আমি চেয়েছি যে ঘরোয়া ভাবে, আমরা বাবা মাও চেয়েছেন যে ঘরোয়া ভাবে অনুষ্ঠানটা হোক, সবাই আসুক, সবাই ঘরোয়া ভাবে ইনফর্মাল ভাবে পার্টিসিপেট করুক। এবং আলহামদুলিল্লাহ আমার সে কারণে বোধ হয় এখনো অনেক স্মৃতি মনে পড়ে। তো এই কারণেই বললাম যে ঘরোয়া ভাবে করলে আমার মনে হয় যে আনন্দ আর স্মৃতিটা দীর্ঘমেয়াদী হয়। এবার আসি পোশাক আশাক ও গহনাগাটিতে। পোশাকের ক্ষেত্রে লেহেঙ্গা, শাড়ি এগুলার পরেই তো ট্রেডিশন মহিলাদের, মেয়েদের, আর ছেলেরা শেরওয়ানি বা পাঞ্জাবি। তো এক্ষেত্রে আমি বলবো যে বাজেট বান্ধব, মানে যতটুকু আপনার বাজেটে কুলায় সেই অনুযায়ী পোশাক পরা উচিত। কারণ আমরা কয়েক ঘন্টার জন্য সেই পোশাকটা পরি, জানি আমরা যে এটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকে, ওই শাড়িটার সাথে, ওই পাঞ্জাবিটার সাথে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমার বিয়ের শাড়ি মনে হয় জীবনে 2 বার পরেছি, আমার 26 বছরের বৈবাহিক জীবনে। তো আমার হাজবেন্ড তো পরেই নেই, ওই যে বিয়ের সময় একবার পরেছিল শেরওয়ানি। তো এই কথাটাই বলছি যে ওই পোশাকটা স্মৃতি হিসেবে থাকে ঠিকই, কিন্তু ওটা অতিরিক্ত দামে কিনে অপচয় না করাই শ্রেয় আমার মনে হয়। যেটা ওই যে বললাম বাজেট বান্ধব কিনতে পারেন, আর না হলে আজকাল প্রিমিয়াম কোয়ালিটির কিংবা ডিজাইনার অনেক ড্রেস আছে যেটা রেন্টে দেওয়া হয় সারা দিনের জন্য বা কয়েক ঘন্টার জন্য বা 2-3 দিনের জন্য, সেটাও করতে পারেন। এক্ষেত্রে গয়নার কথাটা বলবো যে অনেকে অনেক টাকা খরচ করেন সিটি গোল্ডের উপর। আমি খেয়াল করে দেখেছি যে রূপার উপরে সোনালী কালার করে বা সিটি গোল্ডের উপরে প্রায় লাখ টাকা খরচ করে ফেলছেন। এটা না করে যতটুকু কিনেন স্বর্ণ কিনুন, সেটাই কিন্তু আপনার অ্যাসেট রয়ে যায়। ঠিক আছে? তো ওই কথাটা চিন্তা করে করুন যে কোন জিনিসটা আমার পরবর্তীতে সম্পদ হিসেবে থেকে যাবে। অল্পই কিনুন, কিন্তু স্বর্ণ কিনুন। আসলে পোশাক আশাক গহনাগাটিতে আমাদের এত শো অফ চলে আসছে, এটা একটু কম করে যদি আমরা ইন ফিউচারের কথা চিন্তা করি, সঞ্চয়ের কথা চিন্তা করি, সম্পদের কথা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা একটু হলেও সচেতন হব। এবার আসি খাবারের মেনুর ব্যাপারে। অনেক অনেক পদ না করে যে 10টা 15টা পদ করতে হবে এমন না করে 4টা 5টা ভালো পদ যদি আমরা রাখি, আমার মনে হয় সেটাতেই মেহমানরা খুশি হয়ে যাবেন। যদি সবকিছু খুব সুন্দর হয়, একজন ভালো শেফ দিয়ে রান্না করা হয়, সেটাই মানুষ কিন্তু এনজয় করে খাবে। আর আরেকটা কথা হচ্ছে, সবাই কিন্তু খেতে আসেন না, আসেন ছেলে মেয়েদের, বর কনেদের দোয়া করে দিতে, তাই না? সবার মানসিকতা কিন্তু খাওয়ার দিকেই থাকে না। হ্যাঁ, খাওয়া একটা ভাইটাল রোল প্লে করে, তবে এটাই মেইন রিজন নয়। আসলে সহজ বিয়ের আসল সৌন্দর্যটা সমাজের মানুষকে বোঝাতে হবে। যারা
কাদেরকে ফলো করেন? উচ্চবিত্ত যারা আছেন তাদেরকে ফলো করেন, সেলিব্রিটিদের ফলো করেন। কারণ আমরা আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পারি ওই মেয়ের বিয়ে হয়েছে, ওই মেয়ের ছেলের অমুকের ছেলের বিয়ে হয়েছে, ইটস লাইক এ ফেয়ারি টেল। তো আমাদের মনে একটা ডিজায়ার হয়, আহা আমার মেয়ের বিয়েটাও এরকম হবে, বা একটা মেয়ে বা একটা ছেলে স্বপ্ন দেখে আমাদের বিয়েটাও এরকম হবে, আমার বর ঘোড়ায় চড়ে আসবে কিংবা হেলিকপ্টারে আসবে। তো এই জাতীয় কনসেপ্টগুলো কেন হচ্ছে? কারণ সোশ্যাল মিডিয়ার কারণে। কারণ আমরা অতিরিক্ত শো অফ করি, এবং এই শো অফ করার কারণে আমরা ভাবি না যে এত খরচ হচ্ছে, ইন ফিউচারে আমার বাবা মার মানসিক চাপ হবে, আমার মানসিক চাপ হবে। তাই এই যে এই ভাইটাল রোলটা প্লে করতে পারেন সমাজের উচ্চবিত্ত মানুষেরা, সেলিব্রিটিরা, যারা নর্মাল বিয়ে করে, সিম্পল ওয়েডিং এই কনসেপ্টটা দিয়ে সবাইকে এক্সাম্পল দিতে পারেন। কারণ আমরা আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই মুকেশ আম্বানির ছেলের বিয়ে দেখতে পাই, কোন সেলিব্রিটির বিয়ে দেখতে পাই। তো সেটা কল্পনা করতে করতে আমরা আমাদের যে সিচুয়েশন, সে যেই অবস্থান আমরা অনেক সময় ভুলে যাই, ঠিক আছে? বা আমরা মানসিকতাটা অন্যরকম হয়ে যায়, লোক দেখানো মানসিকতা হয়ে যায় যে না আমারও মানুষ কি বলবে, লোকে কি বলবে, আমার বিয়েটা সুন্দর না হলে আমি সোশ্যাল মিডিয়ায় ছবি দিব, প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, বা আমার সুন্দর একটা বিয়ে হবে, একটা ডেস্টিনেশন ওয়েডিং হবে। এগুলো না হলে তো আজকাল সমাজে কোনো রুতবাই থাকে না, সমাজে কোনো বলবে ও তো ক্লাসই না, মানে কোনো দামই নাই। তো এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা একমাত্র ভাঙতে পারেন উচ্চবিত্ত শ্রেণীর মানুষেরা আর বিত্তশালী মানুষেরা এবং সেলিব্রিটিরা। তাহলেই কিন্তু মধ্যবিত্ত মানুষদের উপর আমার মনে হয় একটু হলেও চাপ কমবে, যে না, কারণ আমরা তো তাদেরকে দেখেই ফলো করি। অনেস্টলি স্পিকিং, সত্যি করে বলেন তো, আমরা কিন্তু তাদেরকেই ফলো করি। ও উমুকে ওরকম আলিয়া ভাট ওরকম শাড়ি পরেছে, আমারও বিয়েতে এরকম শাড়ি চাই। ও উমুকে ওরকম ধরনের গহনা পরেছে, আমারও ওরকম চাই। আমরা কিন্তু এটাই ফলো করি। সুতরাং এক্সাম্পল তারা যদি দিয়ে থাকেন, সেলিব্রিটিরা, ওই যে বললাম বিত্তশালীরা, তাহলে কিন্তু এই যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের উপর অনেক চাপ কমে যাবে। অনেকে আছেন, অনেক সেলিব্রিটিরা আছেন, বিয়েটাকে একদম ব্র্যান্ড প্রমোটিং করে ফেলেন। বিয়েটাকে ব্যবসার মতো করবেন না, বিয়ে একটা পবিত্র জিনিস, একটা ইবাদতের মতো। সুতরাং এখানে লাখ লাখ টাকা খরচ না করে, বিয়েটাকে ব্যবসা মনে না করে খুব সিম্পল ভাবে করেন, দেখবেন যে তাদের যে ভবিষ্যৎ যে দম্পতি আছে তাদের জীবনটাও খুব সুন্দর হবে। ওই যে আগে বললাম, বরং যেই টাকাতে আপনারা শো অফ করবেন, সেই টাকাটা বরঞ্চ ওই নব দম্পতিদের দিয়ে দিন, ওরা তার ফিউচারের জন্য কাজে লাগাতে পারবে। তো সবাই ভেবে দেখবেন, এবং আশা করি সহজ বিয়ের যে কনসেপ্টটা সেটা শুরু হবে, এবং সাধারণ মানুষেরা একটু হলেও স্বস্তি পাবে। তো ভেবে দেখবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।